গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা পর্ব ৩ শার্লিন হাসান। সকালবেলা জিম থেকে ফেরার পথে একটা ছোট ছেলের সাথে দেখা হয় আদনানের, যার হাত ভর্তি তাজা ফুল। তাকে দেখা মাত্রই বাইক থামায় আদনান, কাছে ডেকে নাম জিজ্ঞেস করে। ছেলেটা জানায় তার নাম সায়ান। আদনান সায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, স্কুলে যাও না কেন? সায়ান মৃদু হেসে জবাব দেয়, বাবা ছাইরা গেছে গা। পরিচয় দেয় না। আম্মা আর আমি থাহি। আম্মার অসুখ এরলাইগা ফুল বেচতে বেইছি। আদনান একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। সায়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়ের? জ্বর হইছে। ঔষধ নিয়েছ? আইজকা ফুল বিক্রি কইরা নিমুনে। আদনান ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, কত করে ফুলগুলো? বেলির মালা 10 টাকা কইরা। সকালে নাস্তা করেছ? না। ফুল কিন্না আনছি। আদনান সায়ানকে বাইকের পেছনে উঠতে বলে। সায়ান নাকচ করে দেয়। সে যাবে না কোথাও। আদনান আশ্বাস দিতে সায়ান উঠে বসে। নাস্তা করার জন্য পাশের একটা রেস্টুরেন্টে প্রবেশ করে দুজন। আদনান সকালে বেরিয়েছে, এখনো নাস্তা করা হয়নি। সেজন্য সায়ানকে নিয়ে সকালের নাস্তা সারে। সাথে নাস্তা পার্সেল করে নেয় সায়ানের মায়ের জন্য। ঔষধের দোকান থেকে ঔষধ নেয় সায়ানের অসুস্থ মায়ের জন্য। সেই সাথে কিছু টাকা সায়ানের হাতে ধরিয়ে দেয় আদনান। বিনিময়ে ফুল উপহার দেয় সায়ান। আদনান গোলাপ হাতে নিলে সায়ান বেলির মালা এগিয়ে দিয়ে বলে, ভাবিকে দিয়েন। খুশি হইব। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? ওমা বিয়ে করেন নাই? না। সায়ান আদনানের বাইকটার দিকে তাকায়। কি সুন্দর লাগছে বাইকটা। আদনান সায়ানের দৃষ্টি পরখ করে। সায়ান বলে, একদিন আমিও টাকা কামামু, আপনের মতো বাইক কিনমু। ইনশাআল্লাহ। আদনান কথাটা বলে কিছুটা থামে। তার কথায় সায়ান জবাব দেয়, দোয়া করবেন ভাই। আচ্ছা। আদনান ফুল হাতে বাইক স্টার্ট দেয়। একটা বউ থাকলে তো ফুলগুলো দিতে পারত, ভেবে মুচকি হেসে বাসায় ফিরে সে। তৃপ্তি ইলমা দুজনেই কলেজ গিয়েছে, সেজন্য বাসা ফাঁকা। আদনান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়। বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নেয়। সবার আগে জেভিনকে আনফ্রেন্ড সাথে ব্লক মারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছু থেকে। শুয়ে শুয়ে ফ্রেন্ড লিস্ট থেকে মেয়েদের আনফ্রেন্ড করতে থাকে। কিছুক্ষণ আনফ্রেন্ড করে বিরক্ত হয় আদনান। এত মেয়ে মানুষ কেন যে লিস্টে নিয়েছিল সে নিজের প্রতি নিজেরই রাগ লাগছে। ফাইজা ফরিদা পারভিনের সাথে ইলমা বিষয়ে আলোচনা করছে। মূলত ইলমার বিয়ে শাদির কথা তোলে ফাইজা। ফরিদা পারভিন বিরক্ত হয়ে বলেন, আগে তৃপ্তির বিয়া দেমু, এরপর জেরার বিয়া। আমার নাতনির বয়স হইছে নাকি বিয়ার? 18 হয়ে গেছে। আর কত বয়স চান আপনি? তুমি কোন কথা কইবা না জেরার বিষয়ে? কয়দিন দায়িত্ব পালন করছিলা যে বিয়ের জন্য লাফাইতাছ? আমার নাতনি ডারে মারো নাই? কম মারছ? কম খারাপ ব্যবহার করছো? এখন কম ঝামেলা করো নাকি ইনানের লগে? ফাইজা অপমান বোধ করে। মুহূর্তে মনের ভেতর একরাশ হিংস্রতা জন্ম নেয়। এই মুহূর্তে ইলমাকে পেলে কি যে করতেন তিনি। ফরিদা পারভিনের উপর কিছুটা চটে বলেন, যখন মান সম্মান নিয়ে টানাটানি পড়বে তখন বুঝবেন আমার কথার মানে। ফাইজা উঁচু গলায় কথা বলায় ফরিদা পারভিন কাঠোকাঠ গলায় জবাব দেন, জেরার বিষয়ে নাক গলাইবা না। তাদের চিৎকার শুনে আদনান রুম থেকে বেরিয়ে আসে। ফাইজাকে দেখে মেজাজ চড়ে যায়। বিরক্তি নিয়ে ফরিদা পারভিনকে বলে, দাদিন কি হয়েছে? চিৎকার করছো কেন? দেখ নাতি, ফাইজা কইতাছে জেরার বিয়ের কথা। আমার নাতনি নাকি মান সম্মান খোয়াইব। জেরা কি এমন? তুই বল। তখন ফাইজা জবাব দেয়, ইলমা কি দুধের ধোয়া তুলসীপাতা নাকি? কম গুণ গান গাইবেন। এখনকার মেয়ে মানুষ সুবিধার হয় না। আপনার সমস্যাটা কি? গলা উঁচু করে বলে আদনান। ফাইজা জবাব দেয়, আমি শেখ পরিবারের সম্মানের কথা ভাবছি। রাখেন আপনার সম্মান। মেলিচার ব্যাপারে 10 হাত দূরে থাকবেন। ওর বিয়ে কখন দিবে না দিবে বাবা চাচ্চু ভাববে। তার চেয়ে চেষ্টা করেন মনের হিংসা কমিয়ে ব্যবহারটা ভালো করতে পারেন কিনা। আদনান বেয়াদবের মতো আচরণ করছো কেন? এই শোনেন, মেলিচাকে নিয়ে উল্টাপাল্টা বললে আমি আপনাকে নমস্কার করতে পারবো না। আমাকে খেপাবেন না, পরে পস্তাতে হবে। চরম বেয়াদব তুমি। মেলিচার জন্য এত দরদ প্রকাশ করছো যে সুবিধার লাগছে না। ইনান আসুক আজকে। উল্টাপাল্টা কিছু বললে আগুন জ্বলবে আপনার সংসারের সাথে এই বাড়িতে। মাইন্ড ইট। চিৎকার করে কথাটা বলে আদনান। ফাইজা চুপসে যায়। ফরিদা পারভিন আদনানকে বলেন, রুমে যাও নাতি। কথা বাড়াইও না। আদনান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ফাইজার দিকে। ফাইজা ঈশিতাকে ডেকে আনে। আদনানকে নিয়ে অভিযোগ করে, বেয়াদব হয়েছে। বড়দের সম্মান দিতে জানে না। কিভাবে কথা বলতে হয় শেখেনি। ফরিদা পারভিন পুরো ঘটনাই বলেন। তাতে ঈশিতা আদনানকে বকাঝোকা করেন। ফাইজাকে তেমন কিছুই বলেননি তিনি। আদনান রুমে এসে ইলমার আসল মাকে বকতে থাকে। প্রেমের জোয়ার এত বেশি ছিল যে চলেই যেতে হয়েছে। কি পাষাণ হৃদয়ের ছিলেন তিনি।
ইলমার কথা কি সত্যি মনে পড়ে না? বিকেলে ইলমা বাসায় আসলে সব নীরব নিস্তব্ধ পায়। নিজের রুমে প্রবেশ করে, দরজাটা লাগিয়ে দেয়। অগোছালো রুমটা দেখে নাক মুখ কুঁচকে নেয়। কাঁধের ব্যাগ ফেলে চেঞ্জ করে শাওয়ার নেয়। এরই মাঝে ফরিদা পারভিন ডাকতে থাকেন খাবার খাওয়ার জন্য। ইলমা বেশি দেরি করে না, খিদে লাগায় তাড়াতাড়ি খেতে বসে। ফরিদা পারভিন সামনের চেয়ারে বসে ইলমার খাওয়া দেখছেন। বেশি করে খাওয়ার জন্য বোকাঝোকাও করছেন। এত কম করে কেউ খায় নাকি? ফরিদা পারভিনের বকা শুনে ফাইজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বেশি খেতে পারেনি, সেজন্য এটো ভাতে পানি ঢালে। তখন ফাইজা সুযোগ বুঝে খোঁচা মেরে বলেন, আরো কত অন্য ধ্বংস দেখতে হবে? একবারে গাড়ির উপরে বসে অন্য ধ্বংস করছে। নিজে রান্না করলে আর টাকা ইনকাম করলে বুঝতো ভাতের দাম। ফাইজার কথায় ফরিদা পারভিন জবাব দেন, ইনান আসুক আজকে। তোমার সাহস বেশি বাড়ছে ফাইজা। জেরারে নিয়ে এত সমস্যা তোমার? ইলমা ফরিদা পারভিনকে থামিয়ে বলেন, কিছু বলতে হবে না দাদি, ঝামেলা দেখতে ভালো লাগে না। ফাইজা সেসব কানে তোলেনি, সোজা নিজের রুমে চলে গেছে। ইলমা বেশিক্ষণ দাঁড়ায়নি, নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কথার আঘাত মারাত্মক হয়, যা তীরের আঘাতের থেকেও বেশি ক্ষত সৃষ্টি করে। তীরের আঘাতের ক্ষত একটা সময় শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতে ক্ষত জনমভর অক্ষত থাকে। মুহূর্তে ইলমার সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। ক্লান্ত দেহ, অবসন্ন মন, বিষাক্ত কথার আঘাত, সব মিলিয়ে নিজেকে অস্বাভাবিক লাগছে। চোখ বেয়ে অশ্রু ঝরছে আপন গতিতে। ইলমা ফ্লোরে ধপ করে বসে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি যতবার মুছছে ততবারই তা অবাধ্য হয়ে নতুন করে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। বারবার নিজের ভাগ্যকে নিয়ে অভিযোগ আসে। এই যে এত সুন্দর দেখতে মানুষগুলো তার পরিবার, অথচ কারোর মনেই দুদণ্ড শান্তি নেই। সব বিষয়ে একটা না একটা কোলাহল, অশান্তি রয়েছে। ইলমা বুঝতে পারছে না ভাগ্যকে দোষ দিবে নাকি সময়কে। মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখেছে সে। মানসিকভাবে ধাক্কা খেয়েছে, যেটার শোক এখনো মনের মাঝে রয়ে গেছে। বাবার নতুন বিয়ে, সৎ মায়ের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার মস্তিষ্কে গেঁথে গেছে। কত না খেয়ে স্কুল যেতে হয়েছে, কলেজেও তার ব্যতিক্রম হয় না। তাকে নিয়ে বাবা এবং মায়ের মাঝে ঝামেলা, দূরত্ব, মান অভিমানও দেখেছে। এইটুকু জীবনে অনেক কিছুর স্বাদ পেয়েছে সে। শুধু দাদি আর বাবার সাপোর্টে এখনো হাসি মুখে রয়েছে সে। তবুও নিশির আগমন হলে, চারপাশ যখন তমসায় ডুবে যায়, তখন চোখ এবং মন দুটোই নীরব আর্তনাদের প্রতিযোগিতায় নামে। অনেকক্ষণ নীরব অশ্রু বিসর্জন দেওয়ার ফলে ইলমার মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়। ইলমা উঠে চোখে মুখে পানি ছিটিয়ে নেয়। ব্যালকনিতে গিয়ে ঠান্ডা বাতাসের আশা করে, কিন্তু তার বদলে সিগারেটের বাজে গন্ধ নাকে ঠেকে। ইলমার বুঝতে বাকি নেই গন্ধটা কোথা থেকে এসছে। পাশে ফিরতে আদনানকে দেখে। তাদের ব্যালকনি পাশাপাশি হওয়ায় গন্ধটা সহজেই চলে এসেছে। ইলমাকে তাকাতে দেখে আদনান সিগারেটটা আড়াল করে। ইলমা এক নজর আদনানের দিকে তাকিয়ে রুমে চলে আসে। আদনান পুনরায় সিগারেটটা ঠোঁটে চেপে ধরে, তার ধোঁয়া নেয়। পুনরায় সেগুলো শূন্যে ছেড়ে দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। বুকের বা পাশে হাত রাখতে সেখানে চিনচিন ব্যথা অনুভব করে। সন্ধ্যায় ইনান শেখ বাসায় আসতে ফাইজা বিচার দেওয়া শুরু করে। ফাইজা এরকম কথাবার্তায় ইনান শেখ বিরক্ত হন। রাগান্বিত কণ্ঠে বলেন, শান্তি দাও প্লিজ, এখন এসব শোনার ইচ্ছে নেই আমার। এখন ইলমা বিচার দিলে ঠিকই শুনতে পাল্টেছ মেয়ে একটা, 2 দিন পর মুখে চুনকালি দিবে, তখন বুঝবে। সমস্যা কি তোমার? ফালতুর মতো কথাবার্তা বলছো কেন? সমস্যা আছে আমার, তোমার ভাইপো ইলমার হয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে। বেয়াদব একটা, আমাকে থ্রেট দেয়। আমি ওর বড় নাকি ছোট? গিয়ে দেখো তোমার মেয়ের সাথে প্রেম করছে। মুখ সামলে কথা বলো ফাইজা। ইলমা বা আদনান, তাদেরকে দেখেই বোঝা যায় এইরকম কোন আকাঙ্ক্ষা ওদের মনে নেই। তুমি অযথা মানুষকে হ্যারেস করা বন্ধ করো। তুমিও আমাকে দাম দেও না। আমি দেখে সতীনের মেয়ে নিয়ে তোমার ভাত খাচ্ছি। অন্য কেউ হলে কবেই চলে যেত। জেনে শুনেই বিয়ে করছো আমায়। তাহলে এসব কথা আসছে কেন? তোমাদের ব্যবহারে। তোমার মেয়েকে সবার সামনে জিজ্ঞেস করো আদনানের সাথে ওর কিছু আছে কিনা। না হলে আদনান আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, আজকে কেন বলল? আমি আমার মেয়েকে এসব জিজ্ঞেস করতে পারবো না। তোমার বেশি সমস্যা থাকলে নিজে জিজ্ঞেস করে নেও। আমার মেয়ে আমার কাছে স্বচ্ছ কাচের মতো। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার প্রতি তোমার এত টান কেন? আমার ছেলে বা আমার প্রতিও এত টান নেই তোমার? ইলমা আমার মেয়ে। তুমি ধারণাও করতে পারবে না তাকে আমি কতটা ভালোবাসি। শুধু ইলমা না, আমি আমার ছেলেকেও আমি ভালোবাসি। যদি একই ব্যবহার তুমি ইজাজের সাথে করতে, তাহলে আমিও সেম কাজটাই করতাম। এখানে তফাৎ তোমার ব্যবহারের। ফাইজা ইনান শেখের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেন। দরজা খুলে বাইরে বেরোন। ইনান শেখ পেছনে দিয়ে আসেন। ফাইজা ইলমাকে চিৎকার করে ডাকে। যা ইলমার কানে পৌঁছা মাত্রই ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখকে দেখে ভেতরটা মোচড় দিয়ে উঠে।
এই তো তার শক্তি, তার সাহস, তার বাবা চলে এসেছে। এবার ফাইজার একটা ব্যবস্থা করা যাবে। ইলমা তখন চুপ ছিল, কারণ সে একটা কথা বললে ফাইজা সেটা আরো 10 লাইন বানিয়ে ইনান শেখের কানে উঠাতো। সেজন্য যা বলার বাবার সামনে বলবে, যাতে তার বাবার মনে তাকে নিয়ে বিন্দু মাত্র বিদ্বেষ, সন্দেহ, এমনকি প্রশ্ন তৈরি না হয়। সবাই লিভিং রুমে উপস্থিত। আদনান নিজেও এসেছে, বিরক্ত হয়। এসেই বাজখাই কণ্ঠে বলে, বাসায় কি শান্তিতে থাকতে পারবো না? আদনানের কথায় ফাইজা চেঁচিয়ে বলে, তার আগে বলো ইলমার সাথে তোমার কি? ব্যাস, আদনানের মাথা গরম হয়ে যায়। ইলমার দিকে একবার তাকায়, বাকিদের দিকেও তাকায়। ইলমার চুপ থাকাটা আদনানের আজকাল বিরক্ত লাগছে। মুখে মুখে জবাব দিলেই তো এই মহিলা এত সাহস পায় না। ইনান শেখ ফাইজার উপর রেগে বলেন, চুপ করবে তুমি? না, ইলমার জন্য আদনান আমায় কথা শুনিয়েছে। তখন ইলমা মুখ খোলে, জবাব দেয়, আমি কারোর বাবার টাকায় না, নিজের বাবার টাকায় খাই, চলি, পড়ালেখা করি। তাহলে মানুষ আমায় অন্য ধ্বংসের খোঁটা দিবে কেন? আমাকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগবে কেন? যার সাথে আমার ভালো করে দুদণ্ড কথা হয় না, সে কোন সাহসে আমায় নিয়ে বাজে কথা তুলবে? যে আমার সাথে আদনান ভাইয়ার কিছু আছে, যে কোনোদিন মায়ের দায়িত্ব পালন করেনি, সে কোন অধিকার নিয়ে আমাকে তাড়ানোর কথা বলবে? সবাই চুপ। ইনান শেখ ফাইজার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। ফাইজা কিছু বলতে গেলে সজোরে চর বসে যায় ফাইজার গালে। ইনান শেখ আঙুল তুলে বলেন, আমার মেয়ের কোন বিষয়ে নাক গলাবি না তুই? রাস্তার মেয়ে, ভদ্রতা কি শিখেছিস কখনো? কোন পরিবার কি চলে না চলে সেটা শিখেছিস? আমার মেয়েকে যে খাবার নিয়ে খোটা দিবে, না বিয়ে নিয়ে কথা তুলবে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর থেকে ফাইজা ইলমার ব্যাপারে কোন কথা তুলবে তো ননস্টপ চর থাপ্পড় চলবে। তখন ইজাজ তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু তুমি আপুর সাথে এরকম করো কেন? ইলমা, আপু কত ভালো। মানুষ চায় তার এরকম একটা মেয়ে থাকুক, আর তুমি পেয়েও অবহেলা করছো। আমার আপু বেস্ট। তুমি অনেক ঝগড়া করো। ইজাজের কথায় আদনান খানিক হাসে। আউর চোখে ইলমাকে দেখে ইজাজকে ফিসফিস করে বলে, আপুকে বিয়ে দিবি? ইজাজ আদনানের দিকে তাকিয়ে বলে, হুশ, একটু আগে বাবা কি বলল? আপুর বিয়ের কথা তুললে মারবে। ওইটা তোর আম্মুকে, আমাকে না। আপুকে বিয়ে দেব, সুন্দর একটা দুলাভাই আনব। আমি খুঁজব তোর জন্য দুলাভাই। তাদের কথার ধান ভাঙে যখন তারেক মাহমুদ বলেন, ফাইজাকে নিয়ে আজকে না বলে পারছি না, ইলমা এই বাড়ির মেয়ে। ও কি করবে না করবে, খাবে না ফেলবে, সেটা ওর ব্যাপার, আমাদের ব্যাপার। যে দায়িত্ব পালন করেনি তার এত মাথা ঘামানোর কিছু হয়নি। আর কি যেন বলছিলে? আমার ছেলের সাথে ওর কিছু? শোন, ইলমার মতো ভদ্রসভ্য মেয়ে আদনানের মতো বখাটের সাথে প্রেম করবে না। আদনান তো একটা ইপটিজার, বেয়াদব। ব্যাস, আদনানের মাথায় পুনরায় আগুন জ্বলে উঠে। মানে ওদের ঝগড়ায় তাকে টেনে অপমান করাই লাগবে? সে না হয় একটু ইপটিজিং করে, তাই বলে ইলমার এত গুণগান গাওয়ার কি আছে? আদনান তার বাবার কথায় জবাব দেয়, আমি ভদ্রমেয়ে বিয়ে করব না। আমার মতোই একটাকে বিয়ে করব। তাতে কার কি হবে শুনি? তোমার নজর সবসময় পচা জিনিসের উপরই যায়। ভালো কিছুর মূল্য কি সেটা তো জানো না। যা খুশি করো। শুধু বেয়াদব মেয়েমানুষ শেখ পরিবারের বউ করে এই বাড়িতে তুলতে পারবে না। তাহলে চাচ্ছ কিভাবে এত ভালো মানুষ বিয়ে করে বাড়িতে তুললে? ঈশিতা ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদনান কথাটা বলে নিজেই হতভম্ব হয়ে যায়। মনে মনে বলে, আদনান সবসময় সত্যিটা বলতে নেই। এখন দিলি তো আরেকটা আগুন জ্বালিয়ে। তারেক মাহমুদ ছেলের কথায় খুশি হন। একবারে মোক্ষম জায়গায় কথাটা বলেছে। বেয়াদব হলেও একটা সুবিধা আছে, মুখের উপর জবাব দেওয়া যায়। সত্যিটাও বলা যায়। কিন্তু তার ছেলে একটু বেশি বেয়াদব। মানে বেয়াদবের টপ ক্লাসে আছে সে। ইনান শেখ এই নিয়ে টু শব্দ করেননি। সোজা রুমে চলে যান। ফাইজা ইজাজের রুমে গেছে। তারা সরতে ঈশিতা আদনানকে বলে, মুখটা সামলাও আদনান। সব সময় সত্যি বলতে হয় না। তখন ফরিদা পারভিন ইলমাকে বলেন, এরপর চুপ থাকলে তোর খবর আছে। মুখে মুখে জবাব দিবি, দেখবি সাহস পাইব না। ফরিদা পারভিনের কথায় আদনান ইলমাকে বলে, মেলিচার বাচ্চা, যাতে আমার সাথে দেখাস শুধু। যেখানে দরকার সেখানে বিড়ালের মতো মিউমিউ করিস। আদনানের কথায় ইলমা বিরক্ত হয়। চোখ রাঙিয়ে তাকাতে আদনান বিরক্তিকর চাহনি দিয়ে বলে, এই প্রেমিক নারী চোখ রাঙাবি তো খবর আছে। মুখ সামলে কথা বলো, না হলে খবর আছে। থ্রেট দেওয়া বন্ধ কর। তোর বাপের 12টা বাজাতে আমার সময় লাগবে না। কথায় কথায় বাপ টানো কেন? সমস্যা কি? তোর বাপ একটা হিটলার। দেখিস না রিনা খান একটা বিয়ে করে নিয়ে এসেছে। কাউকেই শান্তি দেয় না। তখন ঈশিতা আদনানকে ধমক দিয়ে বলে, থামবে? নাকি গরম খুন্তিটা নিয়ে আসবো? আদনান চুপ করে। ইলমা তার দাদির পাশে গিয়ে বসে। তখন তারেক মাহমুদ ইলমাকে বলেন, শোন মা, এরপর ফাইজা তোমার কোন বিষয়ে বাড়াবাড়ি করলে ইনানকে বলবে, না হলে আমাকে। চুপ করে থাকবে না। তারেক মাহমুদের কথায় ফরিদা পারভিন বলেন, ফাইজা যা বলবে জবাব দিবি।
চুপ করে থাকলে মাথায় উঠে বসে। তাদের দুজনের কথা শুনে ইলমা জবাব দেয়, আমি যা বলার বাবার সামনে বলবো, যা প্রতিবাদ করার বাবার সামনে করব। বাবার অনুপস্থিতিতে আমি 1 লাইন বললে তিনি 4 লাইন বানিয়ে সেটা উপস্থাপন করবেন। তখন আমার বাবার মনে আমাকে নিয়ে একটু হলেও প্রশ্ন তৈরি হবে। এখন আমি কিছু বলছি না, সেজন্য আমার বাবা নিজের মতো বলে হ্যান্ডেল করতে পারে। তখন আমি কিছু বললে তখন তাকে বিচার করতে হবে কার কথাটা সঠিক। আমি কি আদৌ কথাটা ঠিক বলেছি, নাকি উনি সঠিক বলেছেন? ইলমার কথায় তারেক মাহমুদ আদনানকে বলেন, কিছু শেখো ইলমার থেকে। জীবনে বেয়াদবি ছাড়া কিছুই তো শিখতে পারোনি। এই মেলিচা আমার দেওয়া হরলিক্সটা ঠিকঠাক খাচ্ছিস তো? আদনানের কথায় তৃপ্তি শব্দ করে হাসে। ঈশিতা ছেলের কথায় হাসবে নাকি বকা দিবে বুঝতে পারছে না। আদনানের এমন কথায় ইলমা ভড়কে যায়, আদনান বিরক্ত হয় ইলমার চুপ থাকাতে। তখন ইলমা জবাব দেয়, এটা কেমন প্রশ্ন? আগে তো তোর মাথায় তেমন বুদ্ধি ছিল না, কথাবার্তাও ম্যারম্যারে ছিল। নিশ্চয়ই আমার দেওয়া হরলিক্স খেয়ে বুদ্ধি বেড়েছে তোর। ইলমা আদনানকে চোখ রাঙায়। ফরিদা পারভিন বলেন, এই ঝগড়া লাইগা গেল। আদনান উঠে দাঁড়ায়। অনেকক্ষণ হলো ভালো মানুষদের সাথে বসেছে, বেশিক্ষণ বসলে তার চুলকানি শুরু হয়ে যাবে, সেজন্য উঠে দাঁড়ায়। অতিরিক্ত ভালো মানুষদের পাশে বসতে আনকমফোর্ট ফিল হয়, কারণ সে জানে তার মতো বেয়াদব 2-4টা আছে কি না সন্দেহ। রুমে এসে একটা সিগারেট ধরায় আদনান। সেটা টানতে টানতে ফেসবুকে ঢুকে নিজেদের ফ্রেন্ডস গ্রুপে ঢুকতে দেখে নির্মাণ একটা স্ক্রিনশট দিয়েছে, সেটাও জেভিন এবং আবরণের আপলোড করা পিকচার্সের। আদনান ছবিটা দেখে হাহা রিয়েক্ট মারে। নির্মাণ লিখেছে, কিরে তোর শিকার তো আবরণের কাছে, ব্লক মেরে দিয়েছি, এসব মাতারি আমার দরকার নেই। বাকিরাও অ্যাক্টিভ হয়। আদনানের মেসেজে সবাই অবাক হয়। শাহজান জিজ্ঞেস করে, কি ব্যাপার? রিয়ানার ভালোবাসার গুড সাইড নাকি? হেতি আরেক শালি, সব একরকমের। ব্রেক আপ করে নেব, আপাতত প্রেম করছি না। ওই এই সন্ধ্যায় কি মদ গিলেছিস নাকি? নির্মাণের মেসেজে আদনান মৃদু হাসে। রিপ্লাই করে, না, ভাবছি রাতে ক্লাবে যাব, তোর কোন পরিচিত জুনিয়র থাকলে নিয়ে আসিস। হালারপো হালা, তুই আর ভালো হইলি না। নির্মাণের রিপ্লাই দেখে আদনান পুনরায় হাসে। গ্রুপ থেকে বেরিয়ে আবরণকে খোঁচা মারে। লিখে, কিও নারী দরদি জাতির পিতা মেয়ে রাজি হয়েছে এতদিনে? আবরণ জেভিনের সাথে কথা বলছিল। আদনানের মেসেজ দেখে হা হয়ে যায়। এর আগেও তাদের কথা হয়েছে মেসেঞ্জারে, তাও আবরণই প্রথম নক দিয়েছিল জেভিনের ব্যাপারে। এখন আদনান আজকে নক দিয়েছে। আবরণ রিপ্লাই করে, মেয়ে মানে? জেভিন আমার ফিউচার ওয়াইফ। শেষমেশ জনগণের খাওয়াটাকেই বউ বানাচ্ছিস? ক্লাবে না চলেই কি ভার্জিনিটি নষ্ট হয়ে যায়? না, যদি ক্লাবে নাচতে নাচতে লাঙের হাত ধরে রুমে যায় তখন নিশ্চয়ই ভার্জিনিটি নষ্ট হয়। তবে তোর কপাল একদিক দিয়ে ভালো, তোর ফিউচার বউকে আদনান শেখ গভীরভাবে টেস্ট করেনি। এই মুখ সামলে কথা বলবি। নারী দরদি জাতির পিতা জনগণের খাওয়া জিনিস আবার টেস্ট করবে? ছিসি, এই মুখ সামলে কথা বলবি। নারী দরদি জাতির পিতা জনগণের খাওয়া জিনিস আবার টেস্ট করবে? ছিসি, তাহলে তোর বোনকে দিস, নিশ্চয়ই পিওর হবে, একবারে দেশি খাঁটি মাল। ক্যারেট অয়েরের বাচ্চা, আর একবার এই কথাটা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। কথাটা বলে আদনান ফোন ছুঁড়ে মারে। মুহূর্তে নিজের মাঝে উত্তেজনা দেখতে পায়। রক্ত যেন টকবক করছে, হাত নিষ্পিস করছে, যেন এই মুহূর্তে জয় আবরণকে হাতের কাছে পেলে 2 কোপ বসিয়ে দিত। মাথা ভীষণ গরম হয়ে আছে আদনানের। কি করা যায় ভেবেই ব্যালকনিতে যায়। নিস্তব্ধ চারপাশ, আকাশে নেই চাঁদ বা তারা, তিমিরে ডুবে থাকা বিশাল আকাশ, মৃদু হিমশীতল বাতাস। আদনান বারবার ঘেমে উঠছে, ব্যাকুল মনটাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে বারবার। বুকের বা পাশে হাত রাখে, তার মনের সেই পবিত্র এবং শুদ্ধ নারীর কথা মনে আনে। মুহূর্তে একরাশ ভালো লাগা কাজ করে। সেই জন্য মৃদু হেসে বিড়বিড় করে বলে, ভাগ্যিস পবিত্র নারী হৃদয়ের অন্তঃস্থলে আছে, না হলে বেসামাল আমি কে এত সহজে কে সামলাতো। ব্যালকনির গ্রিলে হাত রেখে গুনগুন করে গেয়ে উঠে, আমি কেমনে তোমায় রাখি গো, কোন বাঁধনে বাঁধি গো, তুমি ছাড়া হৃদয় অচেতন, তুমি ছাড়া হৃদয় অচেতন। সুপ্রভাতে শেখ পরিবারের সবাই নাশতা খেতে বসেছে। এক পর্যায়ে কথা উঠে নতুন বাড়ি নিয়ে। তৃপ্তি তারেক মাহমুদকে জিজ্ঞেস করে, বাবা কাজ কবে শেষ হবে? 6 মাস 1 বছর তো লাগবে। তারেক মাহমুদের কথা শেষ হতে ইলমা জবাব দেয়, তৃপ্তি গিয়েছিস সেখানে? তৃপ্তি উপর নিচ মাথা দুলিয়ে বলে, হ্যাঁ সেদিন গিয়েছিলাম বন্ধুদের সাথে। আদনান দুজনের কথা শোনে। তখন ইলমা বলে উঠে, বাবা আমিও যাব সেখানে। সাথে সাথে ইনান শেখ বলেন, কাজ শেষ হলে যাবে? এখন দিনের বেলায় ওখানে ছেলেপেলে থাকে, কাজ করে, যুগ খারাপ, তোমার যেতে হবে না, তুমি নিয়ে চলো। মেয়ের কথায় ইনান শেখ হৃদয় কোচকান। জবাব দেন, বাবার সময় নেই,
একটু অপেক্ষা করো, একবারে যেও। ইলমা জবাব দেয় না, মুহূর্তে চুপসে যায়। বাকিরাও যে যার মতো নাশতা খেয়ে নিজেদের গন্তব্যে রওনা হয়। আদনান রুমে এসে একটা সিগারেট ধরায়। সেটা টানতে টানতে শরীরে পারফিউম মাখে। সিগারেট খাওয়া শেষ হতে মুখ ধুয়ে নেয়। পরিপাটি হয়ে বাইকের চাবি নিয়ে বেরোয় বাসা থেকে। নির্মাণ, শাহজান, নিশাত এবং রাহা আদনানের জন্য অপেক্ষা করছিল। আদনান আসতে চারজন তাকে চেপে ধরে। নির্মাণ জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? শাহজান জিজ্ঞেস করে, সত্যি ভালো হয়ে গেছিস? নিশাত জিজ্ঞেস করে, আবার নতুন করে প্রেমে পড়ছিস? সবার একনাগাড়ে করা প্রশ্নে আদনান বিরক্ত হয়। সবাইকে থামিয়ে বলে, এরকম কিছু না। কয়েকদিন রিল্যাক্সে থাকতে চাচ্ছি। প্রেম মানেই তো প্যারা, তাই না? তুই প্লিজ এসব বলিস না। এই ধরনের কথা তোর মুখে একদম শোভা পায় না। নির্মাণের কথায় আদনান কয়েকটা গালি উচ্চারণ করে বলে, তোদের জ্বালায় কি ভালো হতে পারবো না? ঠিক করে বল, কোন মহিয়সী নারীর প্রেমে পড়েছিস? রাহার কথায় আদনান বিরক্তি নিয়ে বলে, শর্ত? সেই কখন থেকে প্যান প্যান করে যাচ্ছিস। বলেছি প্রেম করব না, আবার বলছিস কার প্রেমে পড়েছি। আদনানের কথায় সবাই তাকিয়ে আছে তার দিকে। সবার এমন তাকানোতে আদনান আরও বিরক্ত হয়। সবাইকে রেখেই সে ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। বাকিরা তার যাওয়া দেখছে একদৃষ্টিতে। ইলমার টেস্ট এক্সাম সামনে, এরপর ফাইনাল এক্সাম। এই নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। উচ্চ মাধ্যমিকের পড়া যা মাঝে মধ্যে ডিপ্রেশনে পড়ে যায় সে। পাশ করা ইজি, কিন্তু ভালো মার্ক উঠানো কঠিন। তবুও নিজেকে পড়াশোনায় মনোযোগী করে রাখে। যেখানে তার বন্ধুবান্ধবরা প্রেম নিয়ে ব্যস্ত, সেখানে সে পড়াশোনায় সময় দিচ্ছে। ছুটির সময় তৃপ্তি প্রীতির সাথে গেটের কাছে এসেই গাড়ি ধরে তিনজন। ইলমা আনমনে বাইরে দেখছে। তৃপ্তি এবং প্রীতি পরীক্ষা নিয়ে কথা বলছিল। ইলমার সেসবে মনোযোগ নেই। হুট করে তৃপ্তি বলে, এই ইলমা, অবন্তী আপুর যে বিয়ে শুনেছিস? ইলমা খানিক চমকে উঠে। জবাব দেয়, কবে? আগামীকালকে মনে হয় হলুদ। এরপর বিয়ে? ওহ, ভালোই তো। দেখা হয়নি তাই জানি না। দুজনের কথা মাঝেই তাদের রাস্তার পরিসমাপ্তি ঘটে। ভাড়া মিটিয়ে প্রীতিকে বিদায় দিয়ে রাস্তা দিয়ে হাঁটে দুজন। তাদের বিল্ডিংয়ের সামনে আসতে হুট করে ইলমা দাঁড়ায়। তৃপ্তি ইলমাকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করে, আবার কি হলো? আরে, উপরে দেখ। ইলমার কথায় তৃপ্তি চোখ তুলে তাকায়। ছাদে ডেকোরেশন করা হচ্ছে। সেটায় একবার চোখ বুলিয়ে ভেতরে প্রবেশ করে দুজন। সন্ধ্যায় অবন্তীর বাবা এসে পুরো শেখ পরিবারকে দাওয়াত দিয়ে যায়। ইনান শেখ এবং তারেক মাহমুদ দাওয়াত গ্রহণ করে। অবন্তীর বাবা আদনান তৃপ্তি এবং ইলমাকে এক্সট্রা ভাবে বলেন গায়ে হলুদে আসার জন্য। সব দেখভাল করার জন্য। অন্তির তো ভাই নেই। এদিকে তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, নিজের বোনের দায়িত্ব পালন করে না, আবার অন্যজনের দায়িত্ব পালন করবে? ওর মতো ছেলের থেকে এসব আশা করা বোকামি। অবন্তীর বাবা তারেক মাহমুদের এমন কথায় জবাব দেন, সব সময় মানুষ একরকম থাকে না। আদনানও পরিবর্তন হবে। হবে যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে। বাবার এমন কথায় আদনানের রাগ হয়। বিরক্ত ভাব নিয়ে বলে, গেলাম না এই বিয়েতে। তাতে আমার কিছু যায় আসবে না। আদনানের তোত্তারা কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে বলেন, এই তোত্তারামির জন্যই কিছু করতে পারবে না। অবন্তীর বাবা তারেক মাহমুদকে থামিয়ে বলেন, আরে এখনকার ছেলেদের রক্ত গরম। শান্তভাবে কথা বল, আমি ওর বাবা হই। তখন ইনান শেখ বলেন, আরে ভাইয়া থামো। ও তো প্রফেশনাল বেয়াদব, সবাই জানে। নতুন করে বলার কিছু হয়নি। আদনান চুপ করে থাকে। অবন্তীর বাবা কফি শেষ করেই বিদায় নেয়। তিনি যেতে ইলমা তৃপ্তিকে বলে, ওই ফুলের গহনা দিয়ে সাজব। কাকে বলবো? বাবাকে? না, বকা দিবে। বলবে সামনে টেস্ট এক্সাম। তাহলে? আদনান ভাইয়াকে। তৃপ্তির কথায় ইলমা আদনানের দিকে তাকায়। একটু আগে যা করলো মাথা গরম। এখন বললে নিশ্চয়ই ছট করে উঠবে। আদনান তৃপ্তি এবং ইলমার ফিসফিস করে বলা কথায় দৃষ্টিপাত করেছিল। ইনান শেখ উঠে রুমে যান। তখন তৃপ্তি তারেক মাহমুদকে বলেন, বাবা ফুল লাগবে। মুহূর্তে মেজাজ হারায় তারেক মাহমুদ। বলেন, ফুল দিয়ে কি করবে তুমি? গহনা বানাবো। টাকা দেব, নিজে নিয়ে আসবে। আমার সময় নেই। তাহলে ভাইয়াকে বলো। তারেক মাহমুদ বিরক্ত হন। আদনানের দিকে তাকিয়ে বলেন, তুমি স্বপ্ন দেখো তোমার ভাই ফুল এনে দিবে। আদনান এবার গলার আওয়াজ চওড়া করে। বলে, সব বিষয়ে আমাকে টানবে না। না তৃপ্তির, না এই পরিবারের কোন ব্যাপারে। আমার মতো বেয়াদবের থেকে কোন আশা রাখবে না কেউ। কথায় কথায় বালের কথা বলে। আমি জানি আমি বেয়াদব। এই পাড়ার সবাই জানে। প্রতিদিন বলার কিছু হয়নি। আদনানের মৃদু চিৎকারে তারেক মাহমুদও চেঁচিয়ে বলেন, টাকা খরচ করে বেয়াদব বানাচ্ছি। এত সফলতা দিয়ে কি করব? যদি ছেলেটাকে মানুষ করতে না পারি। তখন ঈশিতা বলে, ওকে তুমি খারাপ বানিয়েছ। মানুষ অভাব বোঝায়, তুমি কখনো অভাব বুঝিয়েছ? টাকা চাইলে দিয়ে দিতা।
ভুল হয়েছে, ওকে দেশের বাইরে পাঠানো উচিত ছিল। পরিবারের অভাব বুঝতো, হার্ড ওয়ার্ক করত। এটাই বেটার ছিল। সব দোষ তোমার। তুমি তখন রাজি হওনি কেন? ঈশিতার কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয় আদনানকে বলেন, তোমাকে 15 দিন সময় দিলাম। নিজেকে পরিবর্তন না করলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না। থাকলাম না এই বাড়িতে, তাতে আমার কিছু যায় আসবে না। ফরিদা পারভিন সবাইকে থামিয়ে বলেন, আমার নাতি কোথাও যাইব না। তারেক কি বলে এদিন? তখন ঈশিতা বলে, আর লায় দিবেন না প্লিজ। ওর পরিবর্তন হওয়াটা জরুরি। ইলমা তৃপ্তি দুজনেই স্তব্ধ। কি একটা কথার থেকে কোথায় গেল? ইলমা ভাবছে ফুলের কথা তোলাটাই ভুল ছিল। তৃপ্তি ভাবছে ফুলের কথা তারেক মাহমুদকে বলাটাই ভুল ছিল। কিন্তু তারেক মাহমুদ এবার জোর দিয়ে বলছেন সবটা। আদনানকে মাত্র 15 দিনের সময়। এরপর আদনানের বাড়ি ছাড়তে হবে। তখন ফরিদা পারভিন বলেন, আদনানটা কি হইল? ওর ফুফাতো ভাইটারেও তো দেখতে পারে। কত নম্র ভদ্র। আদনানের মেজাজ ঘেটে গেছে। তার দাদির দরকার ছিল নিজের মেয়ের নাতির কথা তোলার? আদনান বিরক্তি নিয়ে বলে, ওই টেপলার কথা আমার কাছে বলবে না। ও কি কি করে বেড়ায় তুমি জানো নাকি? নিজে তো বেয়াদব, সেজন্য ভালো ছেলেটাকেও তোমার মতো ভাবছ? ঈশিতার কথায় আদনান বাঁকা হেসে বলে, কেমন ভালে সেটা সময় হলে বুঝবে। কথাটা বলে সে রুমে চলে যায়। বাকিরা তার কথায় চোয়াল শক্ত করে নিয়েছে। তখন ফরিদা পারভিন বলেন, আদনানোরে বিয়া করাই দেও। যখন বউ আসবো তখন দেখবা সোজা হয়ে যাইব। মায়ের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলেন, আম্মা, ওর মতো বেয়াদবের কাছে কে মেয়ে বিয়ে দিবে? ও কি চাকরি বা কোন কাজ করে নাকি? বউ চালাবে কিভাবে? 15 দিনে যদি নিজেকে সঠিক পথে আনতে পারে তো আমার বন্ধুর কাছে প্রস্তাব রাখব। তাহলে তো ভালোই। ফরিদা পারভিনের কথা শেষ হতে ইলমা তৃপ্তি দুজনেই উঠে রুমে আসে। তৃপ্তি ইলমাকে বলে, ভাইয়া কিভাবে 15 দিনে নিজেকে পরিবর্তন করবে? জানি না। ও বেশি উশৃঙ্খল। মানে অতিরিক্ত। শোন, একটা কথা বলি। তৃপ্তির কণ্ঠ অন্যরকম শোনালো। ইলমা কিছুটা অবাক হয়। জবাব দেয়, কি? ভাইয়াকে বুঝাবি? কি? হ্যাঁ। ভাইয়া যদি তোর কথা শোনে? আস্তাগফিরুল্লাহ, আদনান যা। আমাকে ধমকে সাইডে রেখে দিবে। না ভাই। ওনার গার্লফ্রেন্ডকে বল বোঝাতে। আমি এসবে নাই। আমার মনে হয় ভাইয়া তোর কথা শোনবে। কোন অধিকারের জন্য আমার কথা শোনবে? জানি না। ভাইয়ার চোখে তোর জন্য আকুলতা, টান, মায়া দেখতে পাই। এসব কেমন কথা তৃপ্তি? আদনানের মতো প্লে বয়ের মাঝে এরকম কিছু থাকতেই পারে না। তুই প্লিজ উল্টাপাল্টা বলে আমার মনে ওকে নিয়ে তিক্ততা তৈরি করিস না। এরপর থেকে ওর সাথে কথা বলতে গেলেও 4 বার ভাবতে হবে আমার। আমি এসব পছন্দ করি না তৃপ্তি। আচ্ছা বাদ দে। কিছু বলতে হবে না। হ্যাঁ। ওনার ভালো, উনি আমাদের থেকেও বেশি বুঝেন। অবন্তীর হলুদের রাতে আতশবাজি ফোটানো হৈহল্লোড়ে মেতেছে ছাদের মানুষজন। ঈশিতা তৃপ্তির রুমে আসেন। তখন তৃপ্তি মুখ গোমরা করে পড়ার টেবিলে বসেছিল। ঈশিতা এসে জিজ্ঞেস করে, হলুদে যাবে না? ইলমাকে বলো, আমার ভালো লাগছে না। কেন, ফুল পাওনি তাই? এরকম কিছু না। যাও প্লিজ। কথাটা বলে ঈশিতাকে ঠেলে রুম থেকে বের করে দেয় তৃপ্তি। ঈশিতা মেয়ের কার্যকলাপে মৃদু হাসে। বেরুতে আদনানের মুখোমুখি হয়। আদমাম ঈশিতাকে দেখে পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে। ঈশিতা ইলমার রুমেই যাচ্ছিল। কিন্তু ইলমা তখন লিভিং রুমে আসে। ঈশিতা তাকে দেখে বলে, হলুদে যাবে না? তৃপ্তি কোথায়? রুমে। শাড়ি পরবে না? ইলমা খানিক চুপ থেকে জবাব দেয়, ফুল হলে শাড়ি পরতাম। এখন দেখি গাউন পরে যাব। ইলমার কথায় ঈশিতা জবাব দেয়, হলুদে শাড়ি পরে যেও। সুন্দর লাগবে। কথাটা বলে চোখ দিয়ে আদনানকে ইশারা করে। ইলমা আদনানের দিকে তাকায়। সে ফোন স্ক্রোল করছে। কিন্তু ফুলের কথা বলার সাহস নেই তার। এমনিতে গতকাল যা করল, না জানি ধমক একটা দিয়ে বসিয়ে রাখে। ইলমাকে চুপ থাকতে দেখে ঈশিতা ফিসফিস করে বলে, বলো। আরেহ ধমক দিবে? লাগবে না ফুল। কথাটা জোরেই বলে ইলমা। আদনান ভ্রু কুঁচকে তাকায় ইলমার দিলে। ইলমা দৃষ্টি অন্যদিকে ফিরায়। আদনান ইলমার মুখশ্রী একবার পরখ করে। ঈশিতা প্রস্থান করে। তখন তৃপ্তি এসে বলে, ইলমা যাবি না? যাবনি। ভাইয়াকে বল ফুল এনে দিতে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে তৃপ্তি। ইলমা চোখ রাঙিয়ে বলে, আমাকে বলছিস কেন? তুই বল। গতকাল যা বলেছে। এখন লাস্ট চান্সে তুই বলে দেখ প্লিজ। আই হোপ তোর কথা রাখবে। তৃপ্তির এখন কথায় ইলমা পুনরায় চোখ রাঙায়। তৃপ্তি ঠেলতে থাকে। আদনান ওদের কাণ্ড আউর চোখে দেখছে আর মিটমিট হাসছে। তৃপ্তির জোড়াজুড়িতে ইলমা বাধ্য হয়ে আদনানের সামনে আসে। মাথাটা নিচু করে বলে, বাইরে যাবা? কেন? আদনান জেনেও না জানার ভান করছে। কণ্ঠস্বর কিছুটা রাগ দেখায়। ইলমা আদনানের রাগ মিশ্রিত জবাবে খানিক বিরক্ত হয়। তবুও তৃপ্তির কথার জন্য লজ্জাশ্রম ত্যাগ করে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে বলে, আমার ফুল লাগবে।
তুমি এনে দিবে? ইলমার এই আবদারটা আদনানের কাছে ভীষণ আদুরে লেগেছে। কোন জবাব না দিয়ে ইলমার চোখের ঘন পাপড়িতে একদৃষ্টিতে তাকায়। তখন তৃপ্তি ইলমাকে বলে, চলে আয়। মনে হয় আনবে না। ইলমা মাথা নাড়িয়ে চলে আসে। আদনান কোন প্রতিক্রিয়া দেখায়নি। দুজন মনে মনে আদানের ভাবকে তুলোধনা করছে। সাথে আদনানের মেজাজের গুষ্টি উদ্ধার করছে। দুজনে ব্যর্থ মনে শাড়ির দিকে তাকাচ্ছে। মেরুন রঙের শাড়ি দুটো খাটের একপাশে পড়ে আছে। তৃপ্তি ইলমাকে বলে, এই চুল ছাড়বি আজকে? না। বাজে লাগবে। এই চুপ। তোর চুল মাশাআল্লাহ হাঁটু ছুঁয়েছে। বাজে লাগবে কেন? খোপা করবনি। না। চুল ছাড়বি। ভূতে ধরবে। ধরুক। তোর খোলা চুল দেখার শখ ভাই। তেমন একটা ভাগ্য হয় না। তৃপ্তির কথা শেষ হতে ইলমা চুলে ক্লিপটা খোলে। সাথে সাথে একগুচ্ছ কাজল কালো ঝরঝরে চুল হাঁটু অবধি নেমে যায়। তৃপ্তি ইলমার চুলের দিকে তাকিয়ে বলে, কেশবতী, তোর জামাই তোর চুল দেখলেই ফিদা হয়ে যাবে। এরপর মাশাআল্লাহ বলবে। তৃপ্তির কথায় ইলমা খানিক আসে। চুলগুলো বাঁধতে বাঁধতে আয়নার সামনে দাঁড়ায়। হুট করে দরজার পাশ থেকে কারোর সরে যাওয়া নজরে আসে। ইলমা ঘুরে দাঁড়ালে কাউকেই দেখতে পায় না। পরক্ষণে ভাবে হয়তো চোখের ভুল। কে আসবে এখানে? তৃপ্তি পায়চারি করছে আর ইলমাকে বলছে, ভাইয়া সত্যি ফুল এনে দিবে? না। স্লার ইতার বউটা যাতে রিনা খান হয়। তখন বুঝবে মজা। যদি ভদ্র হয়, মেয়েটার কপাল পুড়বে। আদনানের অত্যাচার সহ্য করতে হবে। আহারে, মেয়েটা যে কি কপাল পোড়া। ইলমার কথায় তৃপ্তি বলে, মেয়েটা ভাগ্যবতীও। পিওর ভালোবাসা পাবে। এত প্রেম করেছে, এখন বলছিস বউকে পিওর ভালোবাসা দিবে? ও তো টাইম পাসের প্রেম করে। সিরিয়াস কিছু না। ভালো তো বাসবে বউকে। তৃপ্তির কথায় ইলমা জবাব দেয় না। ফোন হাতে বন্ধুমহলে আড্ডা শুরু করে। প্রায় 20 মিনিট অতিবাহিত হওয়ার পর আদনান দরজার সামনে দাঁড়িয়ে বলে, ভেতরে আসবো নাকি তোরা বাইরে আসবি? আদনানের কথায় তৃপ্তি ইলমার দিকে তাকায়। ইলমা জবাব দেয়, ভেতরে আসো। আদনান বিরক্তি নিয়ে বলে, বাইরে আয়। আমি যাব না। তাহলে ঢং করে অনুমতি নিলে কেন? তীব্র ঝাঝালো কণ্ঠে প্রতিবাদ করে ইলমা। আদনান রুক্ষ গলায় জবাব দেয়, ঠেকা আমার না তোদের। বা যে লোক। তাতে তোর বাপের কি? আদনামের কথায় ইলমা তর্জনী নাচিয়ে বলে, কথায় কথায় বাপ টানলে খবর আছে। আয় দেখি কি খবর করতে পারিস। 101 বার বাপ টানব। তাতে কার বাপের কি? তোত্তারা কোথাকার। ইলমা আদনানের ঝগড়ায় তৃপ্তি কপাল চাপড়ায়। দুটো শান্তিতে থাকতে পারে না। সামান্য বিষয় নিয়েও ঠোকাঠুকি। কিন্তু ঝগড়াগুলো শুনতে তৃপ্তির ভালোই লাগে। ইলমা তৃপ্তি লিভিং রুমে আসতে আদনাম ফুলের ব্যাগ ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা ব্যাগের দিকে তাকিয়ে বলে, এত ফুল? বেশি হলে দিয়ে দে, উপরের ফ্ল্যাটের মেয়েগুলোকে দিয়ে আসি। আরে নারী দরদি সমাজসেবক। ইলমার কথায় আদনান ধমকে বলে, প্রেমিক নারী উল্টাপাল্টা বলবি না। তোদের মেয়েদের ঢঙয়ের শেষ থাকে না। ফুল না এনে দিলেও সমস্যা। এনে দিলেও ন্যাকামি এত ফুল। তোর বাপের টাকায় ফুল আনিনি, নিজের টাকায় এনেছি। এই কথায় কথায় বাপ টানবে না। ধমকে বলে ইলমা। তখন তৃপ্তি বলে, তোমার আইফোনটা দিও। পিক তোলব আমি আর ইলমা। দেব শর্তে। আদনানের কথায় তৃপ্তি এবং ইলমা দুজনে হা হয়ে যায়। আদনান জীবনেও নিজের ফোন কারোর হাতে দেয় না। পিক তুলতেও না। তার রুমেও তেমন কাউকে ঢুকতে দেয় না। দরজা একটা লক করে রাখে আজীবন। এমনকি বাইকের পেছনেও কাউকে বসায় না। কিন্তু হুট করে ফোন দিতে রাজি হয়েছে, তাও শর্ত সাপেক্ষে। বিষয়টা সত্যি চিন্তার। আদনানের কথায় ইলমা বলে, কি শর্ত? চুল ছেড়ে হলুদে যেতে পারবি না। বেডা মানুষের আশেপাশে যেতে পারবি না। মেয়ে মানুষ ব্যতীত অন্য কারোর সাথে কথা বলতে পারবি না। হলুদে গিয়ে ঢং ন্যাকামি কোনোটাই করতে পারবি না। এসব রুলস মানলে আমার আইফোন দিয়ে আজকে যত খুশি পিক তুলতে পারবি। আদনানের শর্ত শুনে ইলমা তৃপ্তির দিকে তাকায়। তৃপ্তি চোখ দিয়ে ইশারা দিতে ইলমা জবাব দেয়, এসব শর্ত মানা ব্যাপার না। এই তো। ভদ্রভাবে চলবি যাতে লোকে খারাপ না বলে। আচ্ছা। যা দেরি হয়ে যাবে। আদনানের কথায় ইলমা তৃপ্তি ফুল নিয়ে ইলমার রুমে যায়। মূলত গহনা বানানোর জন্য। রুমে এসে ফ্লোরে ফুলগুলো ব্যাগ থেকে বের করে ইলমা। আদনান অনেকগুলো ফুল এনেছে। বলা যায় তাদের প্রয়োজনের চেয়েও 3 গুণ বেশি ফুল। ইলমা তৃপ্তির দিকে তাকিয়ে বলে, তোর ভাই একটা পাগল। আসলেই। কিভাবে টাকা নষ্ট করা যায় সেই ধান্দা। বড়লোকি মন তার। দেখিস না কত মেয়ে সেখানে জায়গা পায়। ভাইয়ার রাগ বেশি হলেও মন ভালো। তৃপ্তির কথায় ইলমা মৃদু হেসে বলে, হয়তো। আদনান সোফায় বসে ফোন থেকে পিকচার ডিলিট করছে, আবার হাইড করছে। মূলত মেয়েদের সাথে যেসব পিকচার আছে সেগুলোর কিছু ডিলিট আর কিছু হাইড রেখেছে। উঠে রুমে এসে ফোনটা চার্জে বসিয়ে ব্যালকনিতে যায় আদনান। আজকে মনটা বেশ ফুরফুরে লাগছে। রাতের ডিনারটা করে ইলমা এবং তৃপ্তি রেডি হতে বসেছে। ঈশিতাকে ডেকে এনে ইলমা শাড়ি পরে
সে নিজের শাড়ি নিজে পরতে পারে না। যত চেষ্টাই করে কুচি ঠিক হয় না, আঁচল উল্টা পড়ে। কোন ভানেই তাল করতে পারে না সে। ইলমা তৃপ্তি সেম ভাবে শাড়ি পরে, দু হাতে বেলি ফুলের গাজরা, সাথে খোপাতেও ফুল দেয়। ইলমা কানে ঝুমকা পরে, গলার স্বর্ণের চেইনটা আর চেঞ্জ করেনি। চোখে আইলাইনার, কপালে টিপ, হালকা লিপস্টিক, উজ্জ্বল শ্যামবর্ণ মুখে হালকা সাজে মায়াবী লাগছে তাকে। তাদের 4 ভাইবোনের মধ্যে ইলমা উজ্জ্বল শ্যামলা। সে তার বাবার গায়ের রং পেয়েছে, তবে চেহারা পুরোটাই মায়ের পেয়েছে। আদনান, তৃপ্তি, ইজাজ তারা দাদি এবং বাবা মায়ের মতো ধবধবে ফর্সা। শুধু ইনান শেখ এবং ইলমার গায়ের রং একই, সেটাও উজ্জ্বল শ্যামবর্ণ। ইলমা দুটো গোলাপ হাতে নেয়। দুজন তৈরি হয়ে বাইরে আসতে আদনানকে খাবার টেবিলে দেখতে পায়। বাকিরা সোফায় বসা। ফাইজা আশেপাশেও নেই। সবার আগে বাপর এসে খাবার খায়। সবাই যখন বসে কথা বলে আশেপাশেও আসে না সে। তৃপ্তি এবং ইলমাকে দেখে ফরিদা পারভিন বলেন, সাবধানে যাইস, কোন ছেঁড়ার দিকে তাকাবি না। ফরিদা পারভিনের কথায় ইলমা আদনানের দিকে তাকায়। বিড়বিড় কি বলে, তোমার বলতে হবে না, তেমার নাতি যেই রুলস দিয়েছে তোমার থেকেও দ্বিগুণ। ইনান শেখ মেয়েকে দেখে জিজ্ঞেস করেন, ফুল এনেছ কখন? বাকিরাও তাকায়। তৃপ্তি তখন জবাব দেয়, ভাইয়া এনে দিয়েছে। বাকিরা আউর চোখে আদনানকে দেখছে। আদনান সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো করে খাবার খেয়ে শেষ দেয়। হাত ধুয়ে পানি পান করে রুমে যায়। চার্জ থেকে ফোনটা খুলে বাইরে আসে। তৃপ্তির দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে, যা বলেছি মনে থাকে যেন। তৃপ্তি মাথা নাড়ায়। ইলমার হাত ধরে বেরিয়ে যায়। আদনান আর সেখানে থাকেনি, সোজা রুমে চলে আসে। বেশি ভালো মানুষদের পাশে বসতে নেই, না হলে তাদের বাতাস লেগে শরীরে চুলকানি শুরু হতে পারে। তৃপ্তি ইলমা আসতে দেখে সাজানো অবন্তীকে একদম পরী লাগছে। তাদের রিলেটিভিট আছে বটে। শিমুল এবং তাজবিহাকে দেখে তৃপ্তি ইলমা তাদের কাছে যায়। কিছুক্ষণ কথাবার্তা বলে তৃপ্তি এবং ইলমা ছবি তুলতে যায়। এক কোনায় দাঁড়িয়ে ইলমা ছবি তুলছে, তার ক্যামেরাম্যান তৃপ্তি। এক পর্যায়ে তৃপ্তি আশেপাশে তাকিয়ে বলে, কেউ নেই, প্লিজ চুল ছাড়া একটা পিক তোলো, অনেক সুন্দর লাগবে। সাথে সাথে ইলমা জবাব দেয়, না, আদনান দেখলে বকবে, তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওর ফোন থেকে ডিলিট মেরে দেব। শিমুল তাজবিহা আসতে তৃপ্তি তাদের বলে, পাশাপাশি দাঁড়াও ইলমাকে যাতে বাইরে না দেখা যায়। তিনজন পাশাপাশি দাঁড়াতে ইলমা নিজের খোপা ছেড়ে দেয়। দীঘল কুন্তল কোমর ছাড়িয়ে সেই কেশ। ইলমার ছবি তোলা শেষ হতে চুল খোপা করে নেয়। তারপর তৃপ্তি ছবি তোলে। অবন্তীকে হলুদ দিয়ে স্টেজে ছবি তোলে দুজন। 12:30টার মাঝেই আবার বাসায় চলে আসে ইলমা এবং তৃপ্তি। তৃপ্তি শাড়ি পরে হাঁসফাঁস করছে, সেজন্য এসেই ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে চলে যায়। ইলমা আদনানের ফোন হাতে রুমে আসে। ছবি সব হোয়াটসঅ্যাপে দিয়ে আদনানের গ্যালারি থেকে ডিলিট করে দেয়। পুনরায় রুম থেকে বেরোয় সে। বেশি দেরি করলে আবার না আদনান রেগে যায়, ফোন দিয়ে এসে চেঞ্জ করতে পারবে। সেই ভেবে আদনানের রুমের দরজায় নক করে ইলমা। 2-3বার নক দিতে আদনান এসে দরজা খোলে। শাড়ি পরা মৃদু এলোমেলো ইলমাকে নজরে আসে আদনানের। শ্যামকন্যার চোখের দিকে দৃষ্টিপাত করতেই যেন গভীর সমুদ্র দেখতে পায়। অন্যরকম সুন্দর সেই চোখজোড়া। আদনান সেই গভীর চোখে নিজের চোখের মিলনে বেশিক্ষণ ডুবতে পারেনি। নিজের সর্বনাশের ভয়ে দৃষ্টি সংযত করে নেয়। সামনে তাকিয়ে বলে, রুলস ঠিকঠাক মেনেছিস তো? হুম। ইলমার জবাবে আদনান ভ্রু কুঁচকে বলে, দেখিস মিথ্যা বলিস না, সব খবর আমার কাছে আছে। বললাম তো রুলস মেনেছি। খানিক বিরক্তি নিয়ে কথাটা বলে ইলমা। আদনান চোয়াল শক্ত করে বলে, এই বালের মেজাজ দেখাবি না। তোমার কথাবার্তা এমন কেন? সেটা জেনে তোর কাজ নেই। কথাটা বলে ইলমার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয় আদনান। ইলমার রাগ হয় প্রচুর, সেজন্য দরজায় লাথি বসাতে যায়। তখন আবার আদনান পুনরায় দরজা খুলেছিল, যার দরুন ফ্লোরে স্লিপ কেটে পড়তে যায় ইলমা। আদনান হতভম্ব হয়ে ইলমার এক হাত ধরতে পড়া থেকে রক্ষা পায় ইলমা। রাগে দুঃখে তার কান্না আসছে। আদনান ইলমার চোখ মুখ দেখে মুখ টিপে হাসে। ইলমা নিজেকে সামলে তীব্র ঝাঝালো কণ্ঠে বলে, আল্লাহ বিচার করবে। দরজায় শান্তি মতো লাথিটাও বসাতে দেয়নি। ইলমার কথায় আদনান জবাব দেয়, মাথা মোটা, এরকম শক্ত কাঠের দরজায় লাথি দিলে পা ভেঙে যেত। মোলে ভাঙ মতো, তাতে কার বাপের কি? কথাটা বলে আদনানের থেকে হাত ঝাড়ি মেরে সরিয়ে নেয়। মুখ ঝামটা মেরে চলে আসে নিজের রুমে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। যেই হাসির শব্দ ইলমার কানে আসতে চরম বিরক্ত হয় ইলমা। ইলমা রুমে যাওয়ার পেছনে দিয়ে আদনান নিজের রুমে প্রবেশ করে দরজা লক করে দেয়। ফোন হাতে নিয়ে গ্যালারিতে যেতে একটাও ছবিও পায় না তৃপ্তি এবং ইলমার। মুহূর্তে টনক নড়ে তার। সব ডিলিট করে দিয়েছে ইলমা। কিন্তু মেয়েটা বড্ড বোকা, তার হোয়াটসঅ্যাপে গেলেই তো ছবি সব পেয়ে যাবে। সেজন্য আদনান ইলমার আইডিতে যায়। ছবি সব কিছু গেছে, আবার কিছু যাচ্ছে।
আদনান একে একে ইলমার সবগুলো ছবি সেভ করে নেয়। ব্যালকনিতে বসে বসে ইলমার ছবিগুলো দেখে সে। ঘড়ির কাঁটা সকাল 7টার ঘর ছুঁয়েছে। আদনানের অ্যালার্ম সেই 6:30 থেকে বেজেই যাচ্ছে। আদনান সেটা বন্ধ করে, আবার নির্দিষ্ট সময়ে চলতে থাকে অ্যালার্ম। প্রচুর বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে যায় আদনান। আজলে ভার্সিটি যাবে সে। রুমে এসে নিজেকে তৈরি করে নাস্তা খাওয়ার জন্য লিভিং রুমে আসে। তারেক মাহমুদ এবং ইনান শেখ মাত্র এসেছে নাস্তা খাওয়ার জন্য। তারা তিনজন একসাথে বসে নাস্তা সেরে নেয়। খেতে বসে তেমন কথা হয়নি তাদের মাঝে। আদনানের খাওয়া শেষ হতে বাইকের চাবি নিয়ে আসে। ইলমা তৃপ্তি সবে নাস্তা খেতে এসেছে। আদনান দুজনকে আউট চোখে পরখ করে। বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে তারেক মাহমুদ আদনানকে শুনিয়ে বলেন, আম্মা তোমার নাতিকে বলে দিও আর 14 দিন। আদনানের কানে আসে সে কথা। বাকিরা তার যাওয়া দেখছে। আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। তারেক মাহমুদ আদনানের যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, আর কিছু বলার দরকার নাই। শোন, বিকেলে আমি আর তৃপ্তি ফাতিহার তার মেয়ে বাসায় যাব। মায়ের কথায় ইনান শেখ জিজ্ঞেস করেন, হুট করে কেন? অনেক দিন ধরেই বলছে ফারিসের ফাতিহার ছেলে জন্য মেয়ে দেখতে যাব। এত বেশ ভালো খবর। ইনান শেখের কথায় তারেক মাহমুদ তৃপ্তিকে বলেন, ভালো মেয়ে দেখবে ফারিসের জন্য। ছেলেটা যথেষ্ট ভদ্র। ইলমা সবার কথা শ্রবণ করে। নাস্তা শেষ করে সবার উদ্দেশ্য বলে, বিয়েতে যাবে না তোমরা? তারেক মাহমুদ জবাব দেন, ইনান তো করতে যাবে। বাকিরা যারা আছে যাবে আরও কি। ফাইজা ইজাজকে বকছিল তখন, পড়ালেখা ঠিকঠাক করে না, এই সেই হাবিজাবি কত ব্যাপার নিয়ে। ইজাজ নাস্তা খেয়ে রুমে চলে যায়। তৃপ্তি তার আম্মুকে রান্নার কাজে হেল্প করতে যায়। ইলমা উঠে নিজের রুমে আসে। তার রুম অনেকটা অগোছালো হয়ে আছে। ইলমার তেমন সময় হয় না রুম গোছানোর। আজকে যেহেতু কলেজ যাবে না, রুমটা গোছানো যাক। টেবিলে একাডেমিক বইয়ের সাথে কিছু গল্প উপন্যাসের বইও ছিল, যেগুলো পড়ার জন্য বুক শেলফ থেকে নামিয়েছিল ইলমা। যেহেতু সামনে টেস্ট এক্সাম, উপন্যাসের বই পড়ার মানেই হয় না। বইগুলো সুন্দর করে শেলফে তুলে রাখে সে। রুম ক্লিন করে, লিভিং রুমটাও গুছিয়ে নেয়। রান্নাবান্না শেষ হতে কিছু কাজে হেল্প করে ইলমা। ফাইজার সাথে তার কথা হয় না, বলা যায় ফাইজা তাকে ইগনোর করে। সেজন্য ইলমাও আগ বাড়িয়ে কথা বলতে যায় না। ভার্সিটিতে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে আদনান। এক হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যেটা কিছুক্ষণ পরপর মুখে তুলছে আর ধোয়া টানছে। অপোজিটে আবরণ মেয়েদের র‍্যাগ দিচ্ছে। আদনানের চোখের আড়াল হয়নি সেসব ব্যাপার। রিয়ানার সাথে তেমন একটা যোগাযোগ হয় না আদনানের। বলা যায় নিজে থেকেই কথা বলা কমিয়ে দিয়েছে। দেখা হলে ব্রেক আপ করে নিবে। আদনানের হাব ভাব ভালো ঠেকছে না নির্মাণের কাছে। সেজন্য বেশিক্ষণ নিজের কৌতূহল ধরে রাখতে পারেনি। নির্মাণ আদনানের দিকে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে মারে, তোর হয়েছেটা কি? আদনান সিগারেটে একটা টান দিয়ে বলে, সময় খারাপ যাচ্ছে। বাকিরা কিছুটা অবাক হয়। শাহজান জবাব দেয়, তোর অল্পস্বল্প পরিবর্তনের জন্য? আদনান শূন্যে তাকায়। সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, আমি খারাপ। ভালোর সংস্পর্শে এসে দেখছি আমার সব নড়বড়ে হয়ে যাচ্ছে। পরিস্থিতি যেন আমায় বাস্তবতার কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় করাচ্ছে। আমাকে আধারে মানায়, আলোতে নয়। কিন্তু কি বলতো, জীবনে কিছু কিছু সময় প্রতীক্ষা মোহমায়ার তাড়নায় আলোতে আসতেই হয়। এই আলো আমার শ্বাসরুদ্ধ করে, হৃদয় তোলপাড় সৃষ্টি করে। আমার নতুন সৃষ্টি কিংবা শেষ ধ্বংস এই আলোতে দেখতে পাচ্ছি। আদনানের কথায় নির্মাণ জবাব দেয়, এই আলোটা কি কাউকে ভালোবাসার মতো সর্বনাশী ব্যাপারস্যপার? নির্মাণের কথার প্রত্যুত্তরে কোন প্রতিক্রিয়া দেখায় না আদনান। বাকিরাও আর প্রশ্ন করার সাহস পায়নি। তবে ঘটনা ঘটে অন্য। আদনান যখন আবরণের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আবরণের দলের একটা ছেলে টিটকারি মেরে বলছে, জয় ভাই, আপনার শালা যাচ্ছে। কথাটা বলে ছেলেটা হাসে। সাথের ছেলেপেলে গুলোও হাসে। আদনানের কর্ণকুহর হয় সে বাক্য, কিন্তু ঝামেলায় যেতে চায় না। সেজন্য কিছু বলেনি। তার বোনকে সে সামলে রাখতে পারবে। মুখে বললেই বিয়ে হয়ে যায় না, আর না শালা হয়ে যায়। কিন্তু জয় সেই কথাটা কাউন্ট করে জবাব দেয়, একবারে দেশি মাল। দেখলেই জিভে জল চলে আসে। ব্যাস, আদনানের টেম্পার গরম হয়ে যায়। শার্টের হাতা ফোল্ডার করতে করতে এগিয়ে আসে আবরণের দিকে। আবরণ আদনানকে খেপিয়ে যেন তৃপ্তি পেল। আদনান এসেই আবরণের কলার চেপে ধরে। নিজের শক্ত মাথা দিয়ে আবরণের কপালে জোরে বাড়ি দেয়। হাত মুষ্টিবদ্ধ করে আবরণের নরম গালে আঘাত করে। পা তুলে আবরণের পেটে আঘাত করে, যার ফলস্বরূপ আবরণের মুখ দিয়ে রক্ত বেয়ে পড়ে নিচে লুটিয়ে পড়ে। এগিয়ে আসে আবরণের দলের ছেলেপেলেগুলো। আদনান তাদের সাথে মারামারিতে ব্যস্ত। তবে নিজেও 2-4 ঘা খেয়েছে, যার ফলে কপাল ঠোঁট ফেটে রক্তে টইটুম্বুর। নির্মাণ, শাহজান, মুহিত এসে আদনানকে ছাড়ায়। জয় উঠে আদনামের পিঠে কয়েকটা লাথি বসায়।
তাতেই আদনান পুনরায় ক্ষিপ্ত হয়ে আবরণের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিয়ে বলে, টয়ের বাচ্চা, এই মেশিন নিয়ে এত তেজ না তোর? এরপর আমার বোনকে নিয়ে বাজে কথা মুখে আনলে একবারে অকাজের বানিয়ে ফিউচারে বাপ হওয়া ছুটিয়ে দেব। আবরণ ব্যথায় দম যায় যায় অবস্থা। তবুও ঠোঁটের কোণে তার হাসি। আদনান বেশ বিরক্ত হয়। আবরণ সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, তোর বোনকে তো আমি দেখে নেব, যেখানেই পাবো। ফিউচারের কথা চিন্তা করিস। আদনান তেড়ে আসতে গেলে নির্মাণ তাকে ঠেকায়। আদনান চোখমুখ শক্ত করে বাজে গালি দেয় আবরণকে। আদনানকে টেনেটুনে এক সাইডে নিয়ে আসা হয়। মুখের অবস্থা রক্তমাথা। রাগে শরীর অসম্ভব কাঁপছে তার। কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। হাত দুটো মুষ্টিবদ্ধ। অন্যদিকে আবরণকে হসপিটালের উদ্দেশ্য নেওয়া হয়। নির্মাণ আদনানকে পানির বোতল এগিয়ে দিতে দিতে বলে, তোদের ঝামেলা আর শেষ হবে না। হসপিটালে চল। ওই টয়ের বাচ্চা আমার বোনকে নিয়ে বাজে কথা বলবে কেন? ওর ঝামেলা আমার সাথে আমার পরিবার টানবে কেন? জানি না। আবরণকে বিশ্বাস নেই। তৃপ্তিকে সাবধানে রাখিস। নির্মাণের কথায় আদনান পানি পান করে উঠে দাঁড়ায়। শরীরের সর্বাঙ্গ ব্যথায় বিষিয়ে উঠছে। আদনানের অবস্থা বুঝে নির্মাণ এবং শাহজান তাকে ধরে গাড়িতে নিয়ে বসায়। পাশের হসপিটালে নিয়ে যায়। আদনান চুপচাপ হসপিটালে আসে। কাটা জায়গা ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে নেয়। ব্যথার ঔষধ সহ আরও কিছু ঔষধ লিখে দেওয়া হয়। হসপিটাল থেকে বেরিয়ে তিন বন্ধু একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুর বলতে 2:30টা বেজে গেছে প্রায়। তিনজন মিলে লাঞ্চ সেরে বাইরে আসে। আদনান এই অবস্থা নিয়ে বাসায় যাবে না। সেজন্য ঠিক করে 2 দিন নির্মাণের বাসায় কাটিয়ে দিবে। অবন্তীর বিয়েতে এসেছে শেখ পরিবারের সদস্য। তৃপ্তি ইলমা দুজনে সারারা পরে হিজাব বেঁধে মাথা ঢেকেছে। ঈশিতা এবং ফাইজার সাথে সাথেই ছিল দুজন। গিফট দিয়ে বরকে দেখে পিকচার তোলে তারা। অবন্তীকে বউ সাজে মাশাআল্লাহ সুন্দর লাগছে। খাবার খেয়ে দেরি করেনি তারা। নিজেদের ফ্ল্যাটে চলে আসে। বিকেলে ফরিদা পারভিনের সাথে তৃপ্তি তার ফুফির বাসায় যাবে। ফরিদা পারভিনের কথামতো 2-3 দিন সেখানেই থাকবে তারা। সেজন্য তৃপ্তি ব্যাগে 2 3 পিস সহ দরকারি জিনিসপত্র নিয়ে নেয়। কিছুক্ষণ রেস্ট করে দাদি নাতনি বেরোয় ফারিসদের বাসার উদ্দেশ্য। তারেক মাহমুদের পার্সোনাল কারে করে যাবে। ড্রাইভার তাদেরকে বাসার সামনে নামিয়ে দিবে। তৃপ্তি চলে যাবে। ইলমা 2-3 দিন একা কাটাবে। একা বলতে আর কি, কলেজেই তার সময় কেটে যাবে। তবে দাদিকে আর তৃপ্তিকে সে 3টা দিন মিস করবে। সন্ধ্যায় ঈশিতা নাশতা বানাচ্ছে, ইলমাও হেল্প করেছে। ফাইজা আশেপাশেও ঘেসেনি। কিচেনে তারা দুজন। আদনান তখনও ফিরেনি। কল দিয়েছে, ফোন বন্ধ বলছে। ঈশিতা চিন্তিত ছেলেকে নিয়ে। ইলমাকে বলে, আদনানের হলোটা কি? সেই সকালে বেরিয়েছে, বাসায় আসার নাম নেই। মনে হয় এখনই এই বাসা ছেড়ে দিচ্ছে। আরে না, কোন সমস্যায় পড়েছে মনে হয়। যে নিজে সমস্যার সৃষ্টি করে তার আবার কিসের সমস্যা? ইলমার কথায় ঈশিতা নীরব চাহনি দেয়। ইলমা চায়ের ফ্লাক্সে চা চেকে নিচ্ছে। ঈশিতা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছন্নছাড়া ছেলেটার হবে কি? কিভাবে ঠিক হবে? ভবিষ্যৎ কি? এখনো নেশা ছাড়তে পারেনি, ভালো হওয়ার নাম গন্ধ তো বহু দূরে। ইলমা চায়ের ফ্লাক্স নিয়ে লিভিং রুমে আসে। ইজাজ তখন রুম থেকে বেরোয়। ইলমাকে দেখে বলে, গুড ইভিনিং বনু। শুভ সন্ধ্যা। কথাটা বলে ইজাজকে 1 কাপ চা ঢেলে দেয় ইলমা। ইনান শেখ এসে চেয়ার টেনে বসেন। তারেক মাহমুদ চা পান করছেন। ঈশিতা এসে বলেন, আদনান এখনো ফিরেনি। ফোন বন্ধ। দেখো নেশা করে কোথায় টাল হয়ে পড়ে আছে। কণ্ঠস্বরে বিরক্ত সুস্পষ্ট। ইনান শেখ কোন প্রতিক্রিয়া দেখাননি। আদনানকে এমনিতেও তার পছন্দ না। ভদ্রতার রেশ মাত্র নেই ছেলেটার মাঝে। এমনিতে নিজের ক্লায়েন্ট আর বউ দুটোই কন্ট্রোল করতে হিমশিম খান। সেখানে আদনানের ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে পাগল হতে চান না তিনি। তাদের কথার মাঝে তারেক মাহমুদের ফোন বেজে উঠে। ফাতিহা ভিডিও কল দিয়েছে। তারেক মাহমুদ রিসিভ করতে ফরিদা পারভিনের মুখ ভেসে উঠে। তারেক মাহমুদ মাকে সালাম দিয়ে তৃপ্তির কথা জিজ্ঞেস করেন। তাদের কিছুক্ষণ খোশগল্প হয়। ঈশিতা সেখান থেকে উঠে এসে আদনানের বন্ধু নির্মাণকে কল দেয়। কল বাজলেও কেউ কল তোলে না। ঈশিতা বিরক্ত হয় নির্মাণের কাজে। শাহজানের ফোনে ট্রাই করলে সেটা বন্ধ বলে। পুনরায় নির্মাণের ফোনে কল দিলে রিসিভ হয়। ঈশিতাকে সালাম দিলে সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করেন, আদনান কোথায়? আন্টি আদনান আমাদের বাসায়। আম্মু অনেক দিন ধরে বলছিল এসে ঘুরে যেতে। হুট করেই এসেছে। চলে যাবে 2-1 দিনের মাঝেই। সত্যি তো? আপনি কথা বলবেন ওর সাথে? দাও। নির্মাণ ফোনটা আদনানকে দেয়। আদনান সাধারণ ভঙ্গিতে হ্যালো বলে। ঈশিতা জবাব দেয়, ফোন বন্ধ কেন? চার্জ নেই। বাসায় চলে এসো। এত তাড়া কিসের? আর তো 13টা দিন। এরপর এমনিতেও বাসা ছেড়ে চলে আসব। যখনকারটা তখন। আমাকে ছাড়া থাকার অভ্যেস করে নেও। করব।
সমস্যা নেই। খাবার খেয়েছো? হুম। তুমি? বাসায় চলে এসো। যাব সময় হলে। ঈশিতা আর কিছু বলেনি। আদনান কল কেটে দেয়। ফোনটা নির্মাণের দিকে এগিয়ে দিয়ে বলে, সব নাটকবাজ। বাসায় থাকলে শান্তি দেয় না, চলে এসছি তাতেও কল দিয়ে ডাকে। মায়ের মন তো চলবে।